5ই আগস্ট বিদায় নেওয়ার মধ্যে দিয়ে আমরা শ্রমিকরা ভাবছিলাম না অতীতে তাই তো হাজার গুণ দুঃসহ মধ্যে দিয়া কর্মজীবী মানুষ দিন পাস করছে। মধ্যে দিয়া কর্মজীবী মানুষ কোন রকম 3 বেলা খাওয়ার ব্যবস্থা করতে পারলো, এখানে 12 ঘন্টা কর্ম দিয়াও তার 3 বেলা। শ্রমজীবী মানুষ, দেশের মানুষ ভেবেছিল বৈষম্যের বিরুদ্ধে যেহেতু আন্দোলন হচ্ছে সত্যিকার অর্থেই হয়তো বৈষম্যের অবসান হবে, কিন্তু আমরা কি দেখলাম 1 মাসের পরে এই সরকার ক্ষমতা নেওয়ার 1-1.5 মাসের মধ্যে এসেছিল জীবন বাঁচাতে, আর এসে জীবন দিতে হলো, এবং দিতে হলো এই মালিকের কারণে এবং আমাদের এই রাষ্ট্রের কারণে। আপনারা শুনেছেন যে সেখানে 3 দিন আগে 51 জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল। এই শ্রমিকরা তাদের কাজ ছাঁটাইয়ের প্রতিবাদ করে হত্যা করেছে, শ্রমিকদের আন্দোলনরত শ্রমিকদের উপরে গুলি চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় শ্রমিকদের তার ন্যায্য মজুরির দাবিতে যে লড়াই, যে সংগ্রাম, তার পাওনার দাবিতে যে সংগ্রাম, শ্রম ভবনে এসে তার যে অবস্থান আমরা দেখেছি, সেই অবস্থানেও পুলিশ লাঠিপেটা করেছে, শ্রমিকদেরকে আহত করেছে, হাসপাতালে পাঠিয়েছে। এই জন্য কি আমরা এদেশের মানুষ গণঅভ্যুত্থান করেছিলাম? আমরা এদেশের মানুষ বারবার রক্ত দিব, আমাদের ছাত্ররা, আমাদের শ্রমিকরা বারবার রক্ত দিবে, এবং সেই রক্তের বিনিময়ে রাষ্ট্র ক্ষমতায় যারা দায়িত্ব নেবেন তারা তাদের রক্তের সাথে বেইমানি করে দেশের মানুষ, দেশের রাজনীতিকে কঠিন করে তুলবে। এইটার জন্য শ্রমিক শ্রেণীকে, যারা সবচেয়ে এদেশের সিংহভাগ, যাদের রক্ত শ্রম ঘামে এই দেশের অর্থনীতি সচল হয় এবং দেশের আমরা বাংলাদেশকে আমরা বলি, অনেক সময় বলি আমরা অনেক এগিয়েছি, আমরা বলি আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, আমরা বলি আমাদের অর্থনৈতিক সূচক বেড়েছে, যদিও আমরা মনে করি 54 বছরে যা হয়েছে তার চেয়ে অনেক ভালো জায়গায় বাংলাদেশ যাওয়ার কথা ছিল। কিন্তু এই দেশের লুটপাটের যে রাজনীতি, যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং যেভাবে লুটপাট করেছে, যেভাবে পুঁজিবাদের কাছে আত্মসমর্পণ করেছে, সেই কারণেই আজকে আমাদের দেশ আজকে অগ্রসর হতে পারে নাই। তবে যতটুকু অগ্রসর হয়েছে তার জন্য আমাদের শ্রমিক, কৃষক এবং আমাদের বিদেশ প্রবাসী শ্রমিকদের তার দায়িত্ব, শ্রমিকদের সেইটা কৃতিত্ব। এবারে বক্তব্য রাখবেন বাম এলাকায় একটি কারখানায় শ্রমিকরা যখন 4 দিন ধরে তাদের বকেয়া বেতন এবং অন্যান্য সুবিধা আদায়ের দাবিতে আন্দোলন করেছিল, ঠিক 4 দিনের মাথায় এই সরকারের পেটোয়া বাহিনী, তারা রাষ্ট্রযন্ত্রের সরাসরি যারা যুক্ত সেনাবাহিনী, পুলিশ আক্রমণ করে এবং শ্রমিক ভাই হাবিবকে হত্যা করে, অসংখ্য শ্রমিকদেরকে আহত করে। আমি একটি পত্রিকায় দেখলাম, ছবিতে আছে রক্ত ঝরছে সেই ছবি, দেখলাম গুলি খোসা পড়ে আছে, দেখলাম শ্রমিক ভাইদের কয়েকটি মোবাইল সেখানে আছে। তার মানে দেশ কোথায় আছে এই চিত্র বলে দেয়। ইউনূস সরকার ক্ষমতায় আসলো বৈষম্য দূর করার জন্য, বলেছিল ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে। তাদের দাবি ছিল অভ্যুত্থানের 24 জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, সেই লড়াকু ভাই ও বোনদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে যে কথা বলতে চাই, আমি জনগণের অভিপ্রায়
অনুসারে কাজ করব। কিন্তু লক্ষ্য করলাম অভিপ্রায় হচ্ছে তিনি এই ব্যবস্থার সংস্কার করবেন। আমাকে মাফ করবেন, আমাদের মাথায় যে সংস্কার ঢুকে গেছে আজ থেকে সেই সংস্কার মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমাদের সংস্কার, বামদের সংস্কার, এই ব্যবস্থার পরিবর্তন, আমূল পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্য দিয়েই শ্রমিক, কৃষক, মেহনত মানুষের পক্ষের যে সংস্কার তা হবে। দুর্ভাগ্যের ব্যাপার, সংস্কারের কথা বলল, কাদের সংস্কার? বড় লোকের সংস্কার। নির্বাচন কিভাবে হবে, কারা কি পাবে? সংস্কার শ্রমিকদের জন্য হয়নি, কৃষকদের জন্য হয়নি, ছাত্রদের জন্য হয়নি। তাহলে কার সংস্কার? বাংলাদেশে ৮০% মানুষ, তারাই তো আজকে মুখোমুখি যারা জায়গায় আমরা দাঁড়িয়েছি, একদিকে লুটেরা বুর্জোয়ারা, সাম্রাজ্যবাদের দালাল এবং পুঁজিপতি শ্রেণী, আর একদিকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ। এই যে দুই পক্ষ, আমরা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পক্ষে কথা বলছি। আমরা বলতে চাই, আবারও বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে, আপনি কি দেশে থাকতে চান? না অতীতের মতো কেউ দেশে থাকতে পারেনি, পালিয়ে গেছে? আপনারও কি পালিয়ে যেতে হবে? সেই ব্যবস্থা কি আপনি করছেন? আমি তো মনে করি আপনার পালিয়ে যাওয়া ছাড়া আপনার কোনো পথ নেই। এই কারণে নেই, ইতিমধ্যে এই সভায় কমরেড আলী, কমরেড মুশতাক মিশু এবং কমরেড মাসুদ রানা যে বক্তব্য দিলেন, যে তথ্য আপনাদের সামনে দিলেন, ইউনূস সাহেব ক্ষমতা আসার পর গুলি হলো কোথায়? গুলি হলো আশুলিয়ায়, গুলি হলো মিরপুর, গুলি হলো গাজীপুর, গুলি হয়েছে নীলফামারী। কাদের উপর? শ্রমিকদের উপর, যারা কলের চাকা ঘোরায়, যারা সম্পদ তৈরি করে, তার মধ্য থেকে উদ্বৃত্ত করে আপনারা কেড়ে নেন। মার্কিন সাম্রাজ্য, বিশ্বস্ত দালাল। আপনার ক্ষমতা থাকার অধিকার নেই, সংস্কার আপনার প্রয়োজন নেই, আপনার ক্ষমতা ছাড়তে হবে। হাবিবের মৃত্যু আমাদেরকে আরও উদ্বেলিত করে, বিদ্রোহী করে। এই হাবিব মারা গেল না, আমার ভাই মরেছে, আমরা বিচার চাই, শাস্তি চাই। আর্মি আপনাকে রক্ষা করতে পারবে না, কারণ আর্মি কি আমরা রক্ষা হতে দেব না। যারা শাসকদের পক্ষে গুলি ছোড়ে তারা ক্ষমতায় থাকতে পারে না। আমি সংক্ষিপ্ত করতে চাই এই কথা বলে, আজকে সকালেও আমার গ্রাম থেকে খবর এসছে, এনজিও ঋণের জ্বালায় অনেক কৃষক ভাই বাড়ি থাকতে পারছে না। আর একটা এলাকা থেকে আসছে, পান চাষিরা, পানের দাম নেই, অথচ তারা এনজিও ঋণ নিয়েছিল, হপ্তা তাদের দিতে হবে। কি করা যায়? এবং তাঁতি সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের তাঁত ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা আমার, ভাবুন তো, খবর কোত্থেকে আসে? বড় লোকের পক্ষ থেকে আসে না। যে প্রেসিডেন্ট, যে কারখানার মালিক আজকে এটা বন্ধ করলো, হয়তো দেখবেন এর পিছনে 1000 কোটি টাকা তার ঋণ আছে, বিদেশে পাচার করছে, আত্মসাৎ করছে। তার বিরুদ্ধে এই সরকারের ব্যবস্থা নাই। যেমন করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার আমলেও ব্যাংক লুট হয়েছে, টাকা পাচার হয়েছে, সম্পদ ধ্বংস হয়েছে, গরিব মানুষ আরও গরিব হয়েছে। সেই পথেই ইউনূস হাঁটছে। আমি পুনরায় বলতে চাই, ইউনূস সাহেব, আপনার রক্ষা নেই। বাম জোট, অন্যান্য বাম প্রগতিশীল শক্তি, সচেতন মানুষ আপনাকে রেহাই দেবে না। এই কথা বলে আমি শ্রমিকদের দাবি আদায় করা, আমাদের শহীদ শ্রমিকের মৃত্যুতে যারা মৃত্যুর জন্য দায়ী তাদের বিচার করা, এই দাবি করে আমি বক্তব্য শেষ করছি। তারা মানুষকে খুন করছে, হত্যা করছে। এই দুই উপদ্রবের হাত থেকে দেশবাসী বাঁচতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের এই 1 বছর সময়কালে 5 জন মানুষ তারা তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর গুলিতে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।